প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, অনিবার্য কারণবশত আমি যথাসময়ে ক্লাসটি সম্পন্ন করতে পারিনি। এজন্য তোমাদের কাছে আমি আবারও দুঃখিত বলছি। আর সেই ক্লাসটি এখন আমি নেওয়ার চেষ্টা করছি। আশা করি তোমরা আমাকে সহযোগিতা করবে। তোমরা ঘরে আছো, আমি আশা করব নিরাপদে আছো, নিরাপদে থাকবে। সেই শুভকামনাকে সামনে রেখেই চলো আমরা অধ্যায় 3 গতি ও গতির সমীকরণের বাকি অংশটুকু আজকে আমরা শেষ করার চেষ্টা করছি। অধ্যায়টি খুব বড় একটি অধ্যায় এবং খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমাদের প্রায় 3টি বা 4টি ক্লাস এর জন্য লেগে গেছে, 3টি ক্লাস লেগেছে। তো তাহলে চলো, আজকে আমি একটি প্রশ্ন লিখে রেখেছি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় প্রায়শই আসে। প্রশ্নটি হচ্ছে, দেখাও যে কোনো বস্তু ভূপৃষ্ঠ হতে সর্বাধিক উচ্চতায় উঠতে যে সময় লাগে সর্বোচ্চ উচ্চতা হতে ভূপৃষ্ঠে আসতে একই সময় লাগে। আমি এর আগে বলছিলাম প্রাসের গতিপথের ক্ষেত্রে মনে করি এটি এক অক্ষ এবং আমরা ধরে নেই এক অক্ষটা হচ্ছে ভূমি, আর খাড়া উপরের দিকে সেটি হচ্ছে ওয়াই অক্ষ, মূলবিন্দু ও, অর্থাৎ 0 0 বিন্দু, অর্থাৎ এক্স অক্ষের জন্য ওইটা 0, ওয়াই অক্ষের জন্য ওইটা 0। মনে করি কোনো বস্তুকে ইউ আদিবেগ, এই ক্ষেত্রে আমরা যে চিহ্নটা ব্যবহার করেছি V0, আদিবেগ ধরে নিয়েছিলাম V0। তো এখন আমরা V0 না লিখে এটাকে লিখতে পারি, মনে করি কোনো বস্তুকে তির্যকভাবে খাড়া উপরের দিক, তির্যকভাবে উপরের দিকে ইউ আদিবেগে নিক্ষেপ করা হলো। তাহলে বস্তুটা যদি নিক্ষেপ করি তাহলে বস্তুটা উপরে উঠবে এবং আস্তে 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 যখন তার গতি কমে আসবে তখন সে আবার ভূপৃষ্ঠে আসবে। মনে করি বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় কোথায় আসলো, এখানে মনে করি এটা সর্বোচ্চ বিন্দু, এবং সর্বোচ্চ বিন্দুতে যখন আসলো তখন তার গতি একেবারে কমে গেল, শূন্য হয়ে গেল। তাহলে এটা তার শেষ বেগ। আবার কোনো বস্তু উপর থেকে যখন নিচের দিকে আসতে থাকে তখন আবার তার গতি বৃদ্ধি পেতে থাকে, তাই না? তাহলে মনে করি কোনো বস্তুকে ও বিন্দু হতে তির্যকভাবে উপরের দিকে নিক্ষেপ করা হলো, যার আদিবেগ হচ্ছে ইউ। আমি কি লিখলাম? লিখলাম আদিবেগ ইউ, শেষ বেগ ভি। যেহেতু উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে তাহলে অভিকর্ষ ত্বরণ যদি নিচ থেকে উপরের দিকে হয় তাহলে কি হবে? জি এর মান -g। আর যদি উপর থেকে নিচে হয় তাহলে অভিকর্ষ ত্বরণ কি হবে? জি। তাহলে যেহেতু বিপরীত দিকে সেই ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ জি। কেন অভিকর্ষ ত্বরণ -g ধরলাম? যেহেতু বিপরীত দিকে নিক্ষেপ করা হলো, উপরের দিকে, এই জন্য অভিকর্ষ ত্বরণ ধরলাম জি। ঠিক আছে? তাহলে আমরা লিখি, মনে করি সর্বাধিক উচ্চতা এইচ, অর্থাৎ এইখান থেকে এইটুকের উচ্চতা আমরা মনে করি, এইটুকের উচ্চতা ধরলাম আমরা এইচ। লেখো, মনে করি সর্বাধিক উচ্চতা ইজ ইকুয়াল টু এইচ। ধরি, এখানে লেখো, ধরি আদিবেগ ইউ, শেষ বেগ ভি, অভিকর্ষ ত্বরণ -g। বস্তুটা যখন নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করলাম, উপরে উঠার পর বস্তু অর্থাৎ শেষ বেগের মান কি হয়ে গেল? 0। লেখো তাহলে এই বেগ, শেষ বেগ ভি ইজ ইকুয়াল টু 0। একেবারে লিখে ফেললাম। কারণ কোনো বস্তুকে যখন উপরের দিকে আমরা নিক্ষেপ করি, ধরো খাড়া উপরের দিকে নিক্ষেপ করলাম, এটা ভূমি, ভূমি থেকে খাড়া উপরের দিকে কোনো বস্তু নিক্ষেপ করলাম, বস্তুটা উঠতে থাকে, আরও উঠতে থাকে, যতই উপরে উঠে তার গতি কমতে থাকে। এক সময় তার গতি কি হয়? শূন্য হয়ে যায়। এখানে তার গতি বা বেগ ভি ইজ ইকুয়াল টু 0। তারপর আবার সে কী করে? নিচের দিকে পড়তে থাকে বস্তু, যত নিচে আসতে থাকে তত তার বেগ বাড়তে থাকে। যদি শুরুর দিকে তার বেগ 3 থাকে তাহলে পরে যায় বেগ
2 হয়, তারপরে ধরো বেগ 1 হয়, ধরে নিচ্ছি আর কি। আর উপর থেকে যখন নিচে পড়তে থাকে তখন একটু বাড়ে, অর্থাৎ 1 হয়, তারপরে 2 হয়, যত নিচে আসতে থাকে ততই তার বেগ বাড়তে থাকে, তাই না? তাহলে দেখো, যেখান থেকে নিক্ষেপ করা হলো সেইখানে নিক্ষেপের সময় যা বেগ ছিল পড়ার সময়ও বেগ তাই। আবার দেখো, যখন সর্বাধিক উচ্চতায় উঠল তখন তার শেষ বেগ শূন্যই হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি শেষ বেগ ভি ইজ ইকুয়াল টু 0। তো লিখলাম শেষ বেগ ভি ইজ ইকুয়াল টু 0। তাহলে যদি 0 হয় তাহলে গতির চতুর্থ সমীকরণ হতে পাই। চতুর্থ সমীকরণ হতে পাই। চতুর্থ সমীকরণটা কি ছিল? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস, যেহেতু উপরের দিকে উঠেছে অভিকর্ষ ত্বরণ জি এর মান কি? মাইনাস। তাহলে লিখতে পারো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। কারণ এখানে উচ্চতা, সর্বাধিক উচ্চতা যেটা, সেটাই হচ্ছে তার দূরত্ব। সর্বাধিক উচ্চতাটাই হচ্ছে দূরত্ব, তাই না? তাহলে দেখো ভি এর মান কি? 0। জিরোকে স্কোয়ার দিলে কি হবে? 0ই হবে। লেখো ইউ স্কোয়ার মাইনাস 2gh। এখান থেকে আমরা কি নির্ণয় করব? উচ্চতা নির্ণয় করব, তাই না? তাহলে সাইড চেঞ্জ করো, 2gh সমান চিহ্নের এই পাশে আসলে প্লাস হবে। তো এইখান থেকে বের করো h ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g। এটা ধরে নেও সমীকরণ 1। তাহলে সর্বাধিক উচ্চতা সমান আমরা কি পাইলাম? উচ্চতার সমীকরণ h ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g। এটা হলো সর্বাধিক উচ্চতার সমীকরণ। সর্বাধিক উচ্চতার সমীকরণ একটা সাইডে আমি লিখে রাখলাম। আমরা কি পাইলাম? সর্বাধিক উচ্চতা, সর্বাধিক উচ্চতা পাইলাম h ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g। এইটুক লিখছো তোমরা সবাই? লিখা হলে মুছে ফেলবো, আনলে লিখতে থাকো, আমি এই যে এই পাশে লিখি। তাহলে সর্বাধিক উচ্চতা পাইলাম আমরা। এখন সর্বাধিক উচ্চতায় উঠতে কত সময় লাগবে? লেখো, মনে করি সর্বাধিক উচ্চতায় উঠতে অতিবাহিত সময় ইজ ইকুয়াল টু টি। অর্থাৎ এইখান থেকে এইটুক, অর্থাৎ এইখান থেকে এইখানে, হ্যাঁ, এইখানে উঠতে তার সময় লাগে কতটুকু? টি সময় লাগে। এইখান থেকে ভূমি থেকে সর্বাধিক উচ্চতায় উঠতে কত সময় লাগে? টি। তুমি যদি মনে করো এইখান থেকে এইটুক যাইতেও টি লাগে, তাতেও কোনো সমস্যা নাই। অর্থাৎ বস্তুটা এইখান থেকে এইটুক নিক্ষেপ করছি, তাহলে এইখান থেকে এইটুক যাইতে তার সময় কতটুকু লাগলো? টি। তাহলে টি হলে গতির কয় নাম্বার সমীকরণে যাব আমরা? দ্বিতীয় সমীকরণ। গতির দ্বিতীয় সমীকরণ হতে পাই। গতির দ্বিতীয় সমীকরণ কি? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এফ টি। যেহেতু উপরের দিকে, অভিকর্ষ ত্বরণের বিপরীত দিকে, তাহলে কি লিখবো আমরা? এফ টি। এফ ছিল ত্বরণ, এখানে ত্বরণ কি? জি। সময় টি, সময় টি। তাহলে শেষ বেগ ভি এর মান কত? 0। লেখো 0। আদি বেগের মান জানি না, মাইনাস জি ইন্টু টি। এখান থেকে কার মান বাইর করবো আমরা? সময়ের মান, তাই না? তাহলে লেখো, সাইড চেঞ্জ করো, মাইনাসটা এই পাশে কি আসবে? প্লাস হবে। জিটি ইজ ইকুয়াল টু ইউ, সুতরাং টি ইজ ইকুয়াল টু ইউ বাই জি। সমীকরণ 2। তাহলে বস্তুটি সর্বাধিক উচ্চতায় উঠতে কত সময় লাগবে? ইউ বাই জি। তাহলে সর্বাধিক উচ্চতায় উঠতে সময় টি ইজ ইকুয়াল টু ইউ বাই জি। আমি লিখে রাখছি একটা একটা করে, লিখে রাখছি।
এটুকু বুঝতে পারছো কি না তোমরা? আশা করি এখানে না বোঝার কিছু নেই, কারণ আমাদের সমীকরণটা ছিল ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস এফ টি। কিসের ক্ষেত্রে? মন্দনের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে বলছিলাম? মন্দন। মন্দন কাকে বলে? বেগ হ্রাসের হারকে কোনো বস্তুর। তো বেগ তো হ্রাস উপরের দিকে যাচ্ছে, আস্তে আস্তে কমতেছে, তাহলে কি হবে? মন্দন হবে। এখানে জিজ্ঞেস করতে পারো যে স্যার এফ এর জায়গায় জি লিখছেন কেন? এফ ছিল ত্বরণ, যেহেতু বস্তুটা নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করছি, সেখানে ত্বরণ বলতে আমরা বুঝবো অভিকর্ষজ ত্বরণ। আশা করি এটুকু তোমরা লিখেছ। তারপরে আমি এইখানে লিখছি, মনে করি সর্বাধিক উচ্চতা হতে ভূপৃষ্ঠে আসতে অতিবাহিত সময় T1। আমরা বলছিলাম এইখান থেকে এইটুক আসতে সময় লাগে টি, এখন বলতেছি এইখান থেকে এই ভূপৃষ্ঠে আসতে সময় লাগে T1। উপর থেকে একের সর্বোচ্চ উচ্চতা থেকে ভূপৃষ্ঠে আসতে সময় লাগে কত? T1। T1, তাই না? T1 হলে গতির তৃতীয় সমীকরণ হতে পাই। 3 নম্বর সমীকরণ কি জানি আমরা? এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। এখানে এস বলতে কি ছিল? অতিক্রান্ত দূরত্ব বা সরণ। এখানে অতিক্রান্ত দূরত্ব বলতে আমরা কি বুঝি? এইচ। তাহলে লেখো এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। ইউ টি বলতে এখানে কি বলবো আমরা? সময় কি ধরছি? T1 প্লাস হাফ অফ এফ। ত্বরণ ছিল এফ, এখানে ত্বরণ কি? জি। ত্বরণ হচ্ছে জি, ত্বরণ জি। ত্বরণ বলতে অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ ইজ ইকুয়াল টু জি। আর এটা মাইনাস জি কেন? ঋণাত্মক দিকে ছিল বিদায়, তাই না? লিখে নিলাম এখানে ঋণাত্মক দিকে ছিল, আর এটা ধনাত্মক দিকে। তো অভিকর্ষজ ত্বরণ কি? জি। উচ্চতা মানে কি? এখানে উচ্চতা যে কথা, দূরত্ব একই কথা, ইজ ইকুয়াল টু কি ধরলাম? এইচ। এখানে আদিবেগ কি? ইউ। সময় বলতে কি জানি আমরা? T1 তার উপরে স্কোয়ার। এখানে সময় তো ধরিয়ে নিয়েছি T1, তাহলে কি লিখলাম? এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এফ টি স্কোয়ার। তাহলে এস বলতে আমরা এখানে জানি এইচ, আদিবেগ ইউ, সময় T1, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। দেখো এবার মান বসাবো। এই ক্ষেত্রে বস্তুটা বলো তো, শেষ বেগ কি ছিল? এখানে 0 ছিল। এখন তার আদিবেগ এইটা, আগে যেখানে শেষ বেগ ছিল সেটা এখন কি হয়ে গেছে? আদিবেগ হয়ে গেছে। আর এইটা হয়ে গেছে তার শেষ বেগ, এইটা হয়ে গেছে তার শেষ বেগ। এক্ষেত্রে লিখে নিতে পারো, এক্ষেত্রে ইউ ইজ ইকুয়াল টু 0। এক্ষেত্রে আদিবেগ ইউ ইজ ইকুয়াল টু 0। যদি দেখা না যায় আমি উপরে লিখে দিচ্ছি, মানে লিখে নিতে পারো। এক্ষেত্রে ইউ ইজ ইকুয়াল টু 0। তাহলে এইচের মান বসাও। এইচের মান কি? ইউ স্কোয়ার বাই 2g। ইউ স্কোয়ার বাই 2g ইজ ইকুয়াল টু ইউ এর মান 0, T1 প্লাস হাফ ইন্টু জি ইন্টু T1 স্কোয়ার। দেখো তো এখানে কোথাও জি এর মান আছে কিনা? জি এর মান নাই, তাই না? জি এর মান নাই। আমার দরকার কি? এখানে T1 এর মান বের করব, তাই না? আচ্ছা, লিখি ইউ স্কোয়ার বাই 2g ইজ ইকুয়াল টু 0 দিয়ে এটাকে গুণ করলে তা যা আছে তাই হবে, তাই না? হাফ জি T1
স্কোয়ার। আমি এই জায়গাটা মুছলাম, কারণ এখানে আমরা এখন চলে আসব। আমি এইখান থেকে এইখানে চলে আসলাম, সাইড চেঞ্জ করি। জি টি1 স্কোয়ার বাই 2 আর এই পাশে চলে গেল ইউ স্কোয়ার বাই 2g। দেখো তো এখানে কোনো আর গুণনকরণ যায় কিনা। আর গুণন করো, 2g স্কোয়ার টি1 স্কোয়ার, এটা দুটাকে গুণ করলে 2g এ জি স্কোয়ার আর টি1 স্কোয়ার, আর এদিকে আছে 2u স্কোয়ার বা টি1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 2u স্কোয়ার, আর নিচে আসতেছে 2g স্কোয়ার, তাই না? যদি আমরা 2 এ 2 এ কেটে দিই তাহলে কি থাকে? টি1 স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই জি স্কোয়ার। আমরা একেবারে হোল স্কোয়ার নিয়ে নেই, ইউ বাই জি তার উপরে হোল স্কোয়ার। সুতরাং টি ইজ ইকুয়াল টু কী হবে? এটার উপরে রুট ওভার হয়ে যাবে, তাই না? ইউ বাই জি তার উপরে রুটের স্কোয়ারে কাটা গেল, তাহলে কী থাকবে? টি ইজ ইকুয়াল টু ইউ বাই জি। সমীকরণ 3। সমীকরণ 3 দেখো তো, সরি টি1। তাহলে সর্বাধিক উচ্চতায় উঠতে সময় লাগছিল কত? টি ইজ ইকুয়াল টু ইউ বাই জি। তো সর্বাধিক উচ্চতা হতে ভূপৃষ্ঠে আসতে সময় লাগলো কত? ইউ বাই জি। তাহলে এনে লিখে রাখি, ভূপৃষ্ঠে আসতে সময় টি1 ইজ ইকুয়াল টু ইউ বাই জি। তাহলে আমরা কি এটা প্রমাণ করতে পারলাম যে সর্বাধিক উচ্চতায় উঠতে যে সময় লাগে সর্বাধিক উচ্চতা হতে ভূপৃষ্ঠে আসতে একই সময় লাগলো। তাহলে আমরা লিখতে পারি, আমি মুছলাম এটা, হ্যাঁ, আশা করি তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছো। আমি মুছে দিই। তোমরা প্রশ্নের এরকম সমীকরণ 3 নাম্বার পর্যন্ত বের করবা, তাই না? বের করার পরে লিখবা সমীকরণ 2 ও 3 হতে দেখা যায় টি ইজ ইকুয়াল টু টি1, অর্থাৎ সর্বাধিক উচ্চতায় উঠতে অতিবাহিত সময় ইজ ইকুয়াল টু ভূপৃষ্ঠে আসতে অতিবাহিত সময় লেখা প্রমাণিত। আর যদি দেখাও যে লেখা থাকে তাহলে লেখবা দেখানো হলো বা শোড। বাংলায় যদি লেখো দেখানো হলো, অথবা তোমরা লিখতে পারো শোড, যারাই লেখো। এই হলো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থাৎ কোনো বস্তু, নিক্ষিপ্ত বস্তু সর্বাধিক উচ্চতায় উঠতে যে সময় লাগে সর্বাধিক উচ্চতা হতে ভূপৃষ্ঠে আসতে একই সময় লাগে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এ ব্যাপারে কারো কোনো দ্বিমত থাকবে না বা না বোঝার কোনো কারণ নেই। আমি এখন আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে কথা বলবো। এটা ওই চ্যাপ্টারের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি তাহলে এটা মুছলাম, হ্যাঁ, আমি পরবর্তী প্রশ্নতে যাচ্ছি। যদিও পরেরটারও চিত্রটা একই রকমের, কারণ এখানে আমরা যে কয়টা প্রশ্ন নিয়ে কথা বলছি প্রত্যেকটা প্রশ্নই প্রাস নিয়ে কথা বলছি।
এখন যে প্রশ্নটা নিয়ে আমরা কথা বলবো সেই প্রশ্নটাও এরকম। দেখাও যে ইউ আদিবেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর সর্বাধিক উচ্চতা, নিক্ষিপ্ত বস্তুর সর্বাধিক উচ্চতা ও সময়কাল দেখাও যে লেখার দরকার নাই। ইউ আদিবেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর সর্বাধিক উচ্চতা ও সময়কাল নির্ণয় করো। নির্ণয় করো, এরকম প্রশ্ন আসলো, এই ক্ষেত্রে কি উত্তর হবে? ইউ আদিবেগে খাড়া উপরের দিকে কোনো বস্তুর সর্বাধিক উচ্চতা ও সময়কাল নির্ণয় করো। এই ক্ষেত্রে যদি এরকম প্রশ্ন আসে তাহলে প্রথমেই লিখবা এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। মনে করি ও বিন্দু হতে কোনো বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। মনে করি ও বিন্দু হতে কোনো বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, যার আদিবেগ ইউ, যার আদিবেগ ইউ। তাহলে ধরি সর্বাধিক উচ্চতা এ বিন্দু, ধরি সর্বাধিক উচ্চতা এ। তাহলে এটা যদি ধরি এম, তাহলে এ এম ইজ ইকুয়াল টু এইচ। লেখো, মনে করি সর্বাধিক উচ্চতা এ এম ইজ ইকুয়াল টু এইচ। এ এম ইজ ইকুয়াল টু এইচ। যদি তাই হয় তাহলে সর্বোচ্চ উচ্চতায় বেগের মান কত হবে? সর্বোচ্চ উচ্চতায় উঠলে বেগ, শেষ বেগ কত হয়? 0। তাহলে লেখো সর্বোচ্চ উচ্চতায় বেগ ভি ইজ ইকুয়াল টু 0। ভি ইজ ইকুয়াল টু 0। তাহলে গতির চতুর্থ সমীকরণ হতে পাই। চতুর্থ সমীকরণ কি? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার, যেহেতু উপরের দিকে তাহলে 2g, সর্বাধিক উচ্চতা কত? এইচ। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2g এইচ। ধরি বস্তুটি আলফা কোণে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছিল। লেখ, ধরি বস্তুটিকে উপরের দিকে আলফা কোণে নিক্ষেপ করা হয়েছিল। সাইড নোট দিয়ে দিতে পারো, বিষয়টা অনেক সুন্দর হয়। তাহলে বেগ, শেষ বেগের ক্ষেত্রে ভি এর মান কত? 0। 0-র উপরে স্কোয়ার দিলে কী হবে? 0ই হবে। আদিবেগ ইউ স্কোয়ার মাইনাস 2g এইচ। তাহলে এই কোণটা, এটা কি ভূমি, এটা কি তার অতিভুজ, এটা হচ্ছে তার লম্ব। তাহলে আমি এইটাকে যদি নির্ণয় করতে হয় তাহলে আমার কী বের করতে হবে? এইটুকু তুমি ঢেকে দাও। তাহলে রইলটা কি? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ, এই ক্ষেত্রে ইউ ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ সমান কি? সাইন। এখানে কোণের মান কি আছে? আলফা। লিখলাম আলফা। তাহলে ইউ ইজ ইকুয়াল টু কী হবে? সাইন আলফা। তাহলে মান বসাও। 0 ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সমান কী হবে? সাইন স্কোয়ার আলফা।
মাইনাস 2gh। আমার কি নির্ণয় করতে হবে? সর্বাধিক উচ্চতা এইচ এর মান। সাইড চেঞ্জ করো। 2gh ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার আলফা, বা এইচ ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2g। সমীকরণ 1 লিখতে পারো এখানে। 1 নং সমীকরণে আলফা জি এর মান জানা থাকলে উচ্চতা এইচ এর মান নির্ণয় করা যায়। লিখে রাখতে পারো এটা। অর্থাৎ আমি যদি এখানে সাইন আলফার মান জানি এবং জি এর মান জানি, তাহলে মানটা এই সমীকরণে বসায় দিলেই আমরা উচ্চতা এইচ এর মান নির্ণয় করতে পারবো। এটাই গেল কি সর্বাধিক উচ্চতা। তারপরে বলছে সময়কাল, অর্থাৎ এইখান থেকে এইটুক আসতে তার কতটুকু সময় লাগবে। ধরে নেই সেই সময়টা টি, ধরলাম সেই সময়টা টি। তাহলে লিখতে পারি সর্বাধিক উচ্চতায় এ বিন্দুতে উঠতে সময় লাগে টি। আগেরটা যেহেতু ছোট হাতের ধরছি, এটা ছোট হাতের ধরো, তাহলে টি। তাহলে এখানে লেখো, মনে করি সর্বাধিক উচ্চতা এ বিন্দুতে আসতে সময় লাগে টি। তাহলে যদি টি সময় লাগে, তাহলে আমরা কী নির্ণয় করব? তার সময়কাল নির্ণয় করব। তাহলে গতির দ্বিতীয় সমীকরণ হতে পাই। 2 নম্বর সমীকরণ কী জানি আমরা? ভি ইজ ইকুয়াল টু ইউ, যেহেতু উপরের দিকে যাচ্ছে, মাইনাস জিটি। আমরা এই ক্ষেত্রে শেষ বেগ সমান কি জানি? বেগ 0। ইউ এর মান আমরা কি জানি? সাইন আলফা মাইনাস জিটি। সাইড চেঞ্জ করো। জিটি ইজ ইকুয়াল টু সাইন আলফা, সুতরাং টি ইজ ইকুয়াল টু সাইন আলফা বাই জি। সমীকরণ 2 লিখতে পারো। এখন 2 নং সমীকরণে আলফা ও জি এর মান জানা থাকলে সময় টি এর মান নির্ণয় করা যায়। তাহলে সমীকরণ 2 এবং 3 হচ্ছে যে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর সর্বাধিক উচ্চতা এবং সময়কাল। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরেকটা প্রশ্ন আজকে তোমাদের পড়াবো, তাহলে এই চ্যাপ্টার শেষ হবে। যারা লিখতে পারছো ভালো, যারা লিখতে পারো না তারা স্ক্রিনশট নাও, আমি মুছে ফেলবো। আমি আরেকটা প্রশ্ন পড়াবো আজকে তোমাদের। আমরা 4টে সমীকরণ নিয়ে পড়ছি, তাই না? গতি ও গতির সমীকরণের মধ্যে আমরা 4টা সমীকরণ নিয়ে কথা বলছি। আজকে যে আরেকটা সমীকরণ আছে সেই সমীকরণটা নিয়ে আমরা কথা বলবো। এটাকে পঞ্চম সমীকরণও কেউ বলে। সেটা হচ্ছে কোনো বা নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে এই সমীকরণটি ব্যবহার করা হয়। যেমন পঞ্চম, ষষ্ঠ বা সপ্তমতম সময়ে অতিক্রান্ত দূরত্ব, এরকম যদি কোনো প্রশ্ন আসে বা তোমাদের গাণিতিক সমস্যা আসে, তাহলে এই ক্ষেত্রে তোমাদের এই কাজটি করতে হবে। আমরা আজকে সেই প্রশ্নটি নিয়ে কথা বলবো। অর্থাৎ কোনো নির্দিষ্ট সময় বোঝাতে বা কোনো সময় বোঝাতে যে সমীকরণটি ব্যবহার করা হয় সেটি নিয়ে আমরা আজকে কথা বলবো। সেই সমীকরণটি হচ্ছে, প্রমাণ করো যে, এই ক্ষেত্রে আসতে পারে এরকম, প্রমাণ করো যে
STTS মানে টিতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ অফ এফ ইন্টু 2t মাইনাস 1। এই সমীকরণটাও অনেক সময় প্রমাণ আসে। যদি এরকম প্রমাণ করতে আসে তাহলে কি করতে হবে? তাহলে লিখবা, মনে করি কোনো বস্তু ইউ আদিবেগ হতে টি সময়ে এফ সমতরণে এস দূরত্ব অতিক্রম করে শেষ বেগ প্রাপ্ত হলো, তাহলে টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব STTS ইজ ইকুয়াল টু টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস টি মাইনাস 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। কেন বললাম? আমরা ধরে নেই এটা একটা বস্তু, তার আদিবেগ ইউ, বস্তুটি ইউ আদিবেগ হতে এফ সমতরণে চলে টি সেকেন্ডে এস দূরত্ব অতিক্রম করে বি বিন্দুতে আসলো, এ বিন্দু হতে বি বিন্দুতে আসলো। সে যে টি সেকেন্ডে আসলো, একেবারে কি আসতে পারছে না। প্রথম সে 1 সেকেন্ডে আসছে, তারপরে 2 সেকেন্ডে আসছে, 3 সেকেন্ডে আসছে, তারপরে সে এই টোটাল সময়টা বলতে টি সেকেন্ড বুঝেছে, তাই না? তাহলে এরকম প্রথম সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ড, তৃতীয় সেকেন্ড, সেরকম তো টিতম সেকেন্ডও তো আছে, তাই না? তাহলে সে এই টিতম সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করলো, যদি সেটাই নির্ণয় করতে হয়, তাহলে প্রতিটা ধাপের জন্য সর্বনিম্ন সময় কত? 1 সেকেন্ড। প্রত্যেকটা ধাপের ক্ষেত্রে তার সর্বনিম্ন সময় হচ্ছে 1 সেকেন্ড। এই জন্য টি এ থেকে -1, আবার টি থেকে -1, আবার টি থেকে -1। এই জন্যে আমরা কি করলাম? টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এখান থেকে এইটুক গেল টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, সেখান থেকে যদি এইখানে টি থাকে তাহলে টি থেকে 1 সেকেন্ড মাইনাস করে দিব এইখানে আসতে, তাই না? তাহলে এই জন্যে লিখলাম টি -1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে লেখো, আমরা টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ইজ ইকুয়াল টু কি জানি? এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফটি স্কোয়ার। লেখো ইউটি প্লাস হাফ অফ এফটি স্কোয়ার মাইনাস টি -1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সমান আমরা কি লিখব? তাহলে ইউটি, টি বলতে এখানে আমরা কি লিখব? টি -1। লেখো ইউ টি -1 প্লাস হাফ অফ এফ টি স্কোয়ার। এফ টি মানে টি -1 স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের সমীকরণ হলো ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। তাহলে টি -1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সমীকরণ কি হবে? টি এর পরিবর্তে টি -1 লিখবা। তাহলে ইউটি মানে ইউটি -1 হাফ এফ টি স্কোয়ার। টি স্কোয়ার বলতে টি -1 স্কোয়ার। দেখো তো এটা সূত্রের মধ্যে পড়ে কিনা। যদি কল্পনা করি এটাকে এ এবং এটাকে বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রের মধ্যে পড়ে না? তাহলে লেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রের মধ্যে ফেলাও এটাকে। লেখো ইউটি প্লাস হাফ অফ
এফ টি স্কোয়ার মাইনাস এটাতে এটা গুণ করে ফেলি একেবারে ইউটি মাইনাস ইউ প্লাস হাফ অফ এফ এ মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাই তো? ইউটি প্লাস হাফ অফ এফ টি স্কোয়ার মাইনাস ইউটি মাইনাস ইউ প্লাস হাফ অফ এফ ইন্টু টি স্কোয়ার মাইনাস টু টি প্লাস ওয়ান। এটা লাইন বেশি লিখলাম তোমাদের বোঝার জন্যে। ইউটি প্লাস হাফ অফ এফ টি স্কোয়ার মাইনাস ইউটি মাইনাস ইউ প্লাস এটাতে গুণ করো এটারে হাফ অফ এফ টি স্কোয়ার প্লাসে মাইনাস এই টু এ কাটা গেল, রইলটা কি তাহলে এফ টি প্লাসে প্লাস হাফ অফ এফ ইউটি প্লাস হাফ অফ এফ টি স্কোয়ার মাইনাস যেটা গুণ করো তাহলে মাইনাস ইউটি মাইনাসে প্লাস ইউ প্লাসে মাইনাস হাফ অফ এফ টি স্কোয়ার মাইনাসে প্লাস এফ টি প্লাসে মাইনাস হাফ অফ এফ। দেখো তো কাটা যায় কিনা, প্লাস ইউটি মাইনাস ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার মাইনাস হাফ এফ টি স্কোয়ার, আরও কিছু কাটা যায় না। রইলটা কি তাহলে ইউ রইল প্লাস এফ টি রইল মাইনাস হাফ অফ এফ রইল। ইউ প্লাস দুইটা থেকে কোনো এফ কমন নেওয়া যায় না, কমন নিলে কি থাকে টি মাইনাস হাফ থাকে, তাই না? কি থাকে টি মাইনাস হাফ। আমি এখানে নিয়ে আসলাম এস টি টি এইচ ইজ ইকুয়াল টু ইউ প্লাস এফ। লসাগু করো, টু লসাগু করলে হয় টু দিয়ে গুণ করলে টু টি মাইনাস ওয়ান। এস টি টি এইচ ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটাকে যদি সামনে নিয়ে আসি তাহলে কি হবে, টুটাকে সামনে নিয়ে আসলে হাফ হয়ে যাবে, তাই না? টুটাকে অর্থাৎ এফ বাই টু যে কথা হাফ অফ এফ একই কথা ইন্টু কী রইল টু টি মাইনাস ওয়ান। প্রমাণিত। এই হলো পূর্ণতর বা তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের সমীকরণ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা কোনো জিনিস যদি না বোঝার থাকে বা বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবে। এবং এই হচ্ছে অধ্যায় 3 গতি ও গতির সমীকরণ। আজকে আমরা গতি ও গতির সমীকরণের যে প্রমাণগুলি সেইগুলিকে আমরা শেষ করলাম। পরবর্তী সময়ে তোমাদের গাণিতিক সমস্যাবলী থাকবে এই অধ্যায় থেকে, সেগুলি আমি সমাধান করে দিব। খুব গুরুত্বপূর্ণ এই অধ্যায়টা, খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা ভালো বুঝতে পেরেছ, কারণ না বোঝার মতো তেমন কিছু নেই আমার জানা মতে। আশা করি তোমরা যারা নিয়মিত পড়াশোনা করছো তারা বুঝবে। তোমরা প্রত্যেকেই সুস্থ থাকো, সুন্দর থাকো। তোমাদের প্রত্যেকেই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। খুদা হাফেজ।